আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল এবং বিতর্কিত অবস্থান নিয়ে দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের পথে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ২০২৫ সালের মে মাসে ঐতিহাসিক একটি পদক্ষেপের অংশ হিসেবে দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রবীণ একটি দলের এই করুণ পরিণতি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, বরং বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতির পরিসরেও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্যে সকল রাজনৈতিক দলের জন্যই বার্তা রয়েছে। গণমুখী দল থেকে ফ্যাসিবাদী হবার পথে যাত্রা এবং আওয়ামী লীগের পতন নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার টিকাটুলিতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির আত্মপ্রকাশ ঘটে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায় সংগ্রামে নেতৃত্ব দিতে দলটি গঠিত হয়। ১৯৫৫ সালে নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ রাখা হয় একটি সার্বজনীন, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দল হিসেবে পরিচিতি পেতে। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করায় দেশ জুড়ে উত্তাল আন্দোলনের নেতৃত্ব দেয় দলটি। কিন্তু প্রবল জনপ্রিয় এ দলটি মাত্র ৩ বছরের ব্যবধানে সবচেয়ে অজনপ্রিয় ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়। ১৯৭৫ সালে শেখ মুজিবের নেতৃত্বে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন এবং পরবর্তী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরে। এরপর ২১ বছর বাংলাদেশের মানুষের কাছে আর কোনো গ্রহণযোগ্যতা পায়নি। ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ, কিন্তু সেই স্বপ্ন দলটির পূরণ হয়নি। এরপর তাকে পুনরায় রাজপথে নামতে হয়। এবার আন্দোলনের অংশীদার হিসেবে বেছে নিতে হয় আওয়ামী বলয়ের একদমই বিপরীত ধারার দল জামাতে ইসলামীকে। দলের বাম ঘেঁষা ও সেকুলার নেতাকর্মীরা এর বিরোধিতা করলেও শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা জামাতকে সাথী বানানোর ক্ষেত্রে কার্পণ্য করেনি। বিগত অনেক বছর জামাতের বিরুদ্ধে নানা ধরনের ক্যাম্পেইন ও অভিযোগ তোলার পরও ৯৬-এর আন্দোলনের সময় জামাত নেতাদের সাথে বৈঠক ও লিয়াজো কমিটি করে আন্দোলন করতে আওয়ামী লীগ দ্বিধা করেনি। জামাতের সাথে আওয়ামী লীগের সে সময়ের বৈঠক ও সমাবেশের অজস্র ছবি এখনও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সালের নির্বাচনের আগে বিএনপি একটি বিতর্কিত নির্বাচন করেছিল ১৫ ফেব্রুয়ারি। এরপর তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে, ফলে সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ বাড়তি সুবিধা পায়। এরপরেও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জাতির কাছে বিগত সময়ের তার দলের সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে আরও একবার ক্ষমতায় যাবার জন্য জনসমর্থন কামনা করেন। সে যাত্রায় জনগণ সাড়া দেয় এবং ২১ বছর পর আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার সুযোগ পায়। ২০০১ সালে আওয়ামী লীগ আবারও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়। দায়িত্বে আসে ৪ দলীয় জোট সরকার। ২০০৬ সালে জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আওয়ামী লীগ দেশ জুড়ে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে। ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে কয়েক ডজন মানুষ হত্যা করে। নিহতদের সিংহভাগ ছিল জামাত শিবিরের কর্মী। এর কয়েকদিন শেখ হাসিনা নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানিয়েছিলেন। এ কারণে অনেকেই শেখ হাসিনাকে ২৮শে অক্টোবর সহ সে সময়ের আন্দোলনে পরিচালিত নৃশংস কর্মকাণ্ডের নির্দেশদাতা হিসেবে হাসিনার বিচার দাবি করেছিলেন, কিন্তু সেই চাওয়া এখনও পূরণ হয়নি। ২০০৮ সালে বিতর্কিত এবং পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২৮শে অক্টোবর সহ সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলা তুলে নেয়। ক্ষমতায় আসার মাত্র ২ মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। পিলখানায় হত্যাকাণ্ডের কোনো নিরপেক্ষ তদন্ত করেনি আওয়ামী লীগ সরকার। ভিকটিমদের সহযোগিতা না নিয়ে একরকম দায়সারা কাজ করে আওয়ামী লীগ।
সেনা কর্মকর্তাদের বাঁচানোর সুযোগ থাকলেও সেনা সদস্যদের পিলখানার ভেতরে ঢোকার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতার তথ্য ভিকটিমদের পক্ষ থেকে আসলেও সে বিষয়টিকেও চেপে যাওয়া হয়। এরপরই শুরু হয় জামাতে ইসলামের বিরুদ্ধে ক্র্যাকডাউন। প্রথমে শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়, দলীয় ও সকল অফিস বন্ধ করে দেয়া হয়, তৃণমূল পর্যন্ত জনশক্তিদের আটক, গ্রেপ্তার, গুম ও খুন করা হয়। বিচারের নামে জামাতের শীর্ষ 5 নেতাকে হত্যা করা হয়। জেলে ও হাসপাতালে প্রিজন সেলে মারা যান দলটির আরও 6 নেতা। আওয়ামী আমলে বিরোধী দল যখনই বড় ধরনের গণসমাবেশ বা কর্মসূচির ডাক দিয়েছে, তখন প্রশাসন নানা অজুহাতে অনুমতি দেয়নি বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সমাবেশের আগে পরে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বহু বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় বহু সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হয়েছে। ভিন্ন মতাবলম্বী মিডিয়াকে বন্ধ করে দেওয়া বা নিয়ন্ত্রণে নেওয়া হয় আওয়ামী আমলে। সে সময় দিগন্ত টেলিভিশন, ইসলামী টিভি, চ্যানেল 1, সিএসবি নিউজ সহ অনেকগুলো অনলাইন পোর্টাল ব্লক বা নিয়ন্ত্রণ করার ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ জাতির সাথে সবচেয়ে বড় যে প্রতারণাগুলো হয়েছে তা হলো তারা গত 15 বছরের শাসনে আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং নির্বাচনের নামে প্রহসন করেছে, উন্নয়নের নামে মহা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী নেতারা দেশে দেশে বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন, আয়নাঘর করে বিরোধী নেতাকর্মীদের বছরের পর বছর গুম করে রাখা হয়েছে। দেশজুড়ে হত্যা ও নৈরাজ্যের নতুন নতুন রেকর্ড তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছু করেও দলটির শেষ রক্ষা হয়নি। 2004 সালের জুলাই মাসে ছাত্র ও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন, যা জুলাই আন্দোলন নামে পরিচিত, শেষ পর্যন্ত গণবিস্ফোরণের রূপ নেয়। এই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে প্রায় 1400 জন নিহত হন বলে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সংশোধনী প্রণয়ন করে। এই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি বা সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম জড়িত থাকলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে। এই আলোকেই অন্তর্বর্তী সরকার 12 মে তারিখে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দেয়। নিষেধাজ্ঞার প্রেক্ষাপট অবশ্য তৈরি হয়েছিল কয়েকদিন আগে থেকেই। আওয়ামী লীগ সভানেত্রীর অনলাইনে দলের নেতাকর্মীদের সাথে বৈঠকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগের খুনি ও সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে বেরিয়ে আসতে শুরু করেছিল। জুলাই বিপ্লবের শহীদের মেয়েকে ধর্ষণ করা হয়, যার ফলশ্রুতিতে মেয়েটি পরে আত্মহত্যা করে। ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া নেতারা প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বেয়াদবি ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেন। সমন্বয়কদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ শুরু করা হয়, তাদের গাড়ি বহরে হামলা করা হয়। সর্বশেষ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা করে তাকে আহত করা হয়। সবকিছু মিলিয়েই জনগণ ক্ষোভে ফুঁসছিল। কিন্তু এই অসন্তোষ একদিনে তুঙ্গে উঠে যায় যখন আওয়ামী আমলের 2 মেয়াদের প্রেসিডেন্ট এবং হত্যা মামলার আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশে ছেড়ে চলে যাবার খবরটি গোচরে আসে। এই তথ্যটি সামনে আসার পর এই সরকার ও প্রশাসনের ভেতর আওয়ামী দোসরদের অবস্থানের বিষয়টি জোরে সোরে আলোচনা শুরু হয়। এরপরই পরিস্থিতি এমন হয়ে যায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা ছাড়া জুলাই বিপ্লবের ফলাফল ব্যাহত হবার আশঙ্কা দেখা দেয়। এমনই একটি পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণজমায়েতের ঘোষণা দেন। শুরুর দিকে লোকজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু রাতের বেলায় ছাত্র শিবিরের অফিস সম্পাদক
সিবগাতুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে যমুনায় যাওয়ার ঘোষণা দিলে উন্মুখ হয়ে থাকা ছাত্র শিবিরের জনশক্তিরা বিষয়টি নিয়ে সরব হন। দলে দলে তারা যমুনায় আসতে থাকেন। সে রাতেই এবি পার্টি এবং নতুন ঘোষিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের নেতারাও যমুনার সামনে উপস্থিত হন। আর সকালবেলায় সেখানে উপস্থিত হন জামাতের নেতারা। বিএনপি সরাসরি আন্দোলনে অংশ না নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বরাবরই বেশ কৌশলী ভূমিকা পালন করে। দলটির নেতারা একক কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং জনগণ ও আদালতের উপর দায় চাপিয়ে নিজেরা দায়মুক্ত থাকার চেষ্টা করছিলেন। 3 দিনের আন্দোলন যমুনা থেকে একটা সময় শাহবাগে চলে যায়। সেখানে প্রায় 1.5 দিন আন্দোলন চলার পর আবারও সে আন্দোলনটি সমবেত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এই পুরো সময় বিএনপি বা এর ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতাকর্মীদের একটিবারের জন্য রাজপথে দেখা যায়নি। বিশ্লেষকরা দাবি করছেন, এবারের আন্দোলনে এই লুকোচুরি খেলতে গিয়ে বিএনপি আরও একবার জনগণের পালস বুঝতে ব্যর্থ হলো। অবশেষে 2025 সালের 9 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ দলটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকার পরও জনগণের বিরুদ্ধে দাঁড়ালে যে কোনো দলের পরিণতি কতটা করুণ হতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের নাম এরই একটি প্রমাণ হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে, যা নিষেধাজ্ঞার স্থায়িত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।